এখন এই ড্যামেজ কন্ডিশন থেকে উত্তরণের যদি উপায় আমরা বলি, তাহলে অন্তত আমি কয়েকটা স্কেলে বলবো, বিশেষ করে ধানের ক্ষেত্রে। প্রধান হলো যেটা, এই এখন যদিও আমরা 110 বা 12 এইরকম ধান গবেষণা ইনস্টিটিউটের জাতের নাম বলি, বিনা অনেকগুলি জাত বের করছে এইগুলি বলি, বাট এর মধ্যে অল্প কিছু সংখ্যক জাতেরই কিন্তু সেই কোয়ালিটি আছে যে সেপ্টেম্বরের 15 পর্যন্ত যদি ওখানে তাদের চারা 20 থেকে 25 দিন বয়সের চারা লাগানো যায়, তাহলে কিন্তু তাদের ফলন ওখান থেকে আমরা পাবো। আর অন্য যেই জাতগুলি আছে সেই জাতগুলি কিন্তু পাবো না। কী কারণে পাবো না? কারণ সামনেই কিন্তু আসতেছে ঠান্ডা, একটু টেম্পারেচার কমে আসবে। টেম্পারেচার যখন কমে আসে তখন অন্য জাতগুলি কিন্তু আর ওই ফুল পর্যায়ে যাবে না, তারা একদম ভেজিটেটিভ পর্যায়ে, বৃদ্ধি পর্যায়েই থাকবে। এবং এই জাতগুলি সারা বছর আপনার ওই আগামী বছর আবার যখন এই সিজন আসবে তখনই সেগুলি ওখানে ফুল দিবে, যদি আমরা অন্য জাতগুলি লাগাই। তাহলে আমাদের অপশান কি? ওই যেই কয়টা জাত, যেমন BR22, BR23, ব্রি ধান 75, বিনা ধান 17, এরকম বেশ কিছু জাত ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কর্তৃক নির্ধারণ করা আছে। এই জাতগুলির যদি বীজ পাওয়া যায়, সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের চাষাবাদ, কিন্তু দেশের পূর্বাঞ্চলে এবারে বন্যা যেন অন্যরকম। এখনও এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। হাজার হাজার ফসলের জমি নষ্ট হয়েছে, বেসে গেছে পুকুর, ঘের। এখনও অবশ্য ক্ষয়ক্ষতি পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়নি। এরপরও অন্তত 11টি জেলায় এখন পর্যন্ত কী ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, আর বন্যা পরবর্তী চাষাবাদ বা কৃষিতেই বা করণীয় কী, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। গত কয়েকদিনে পানি অনেকটা কমে আসলেও বন্যার ভয়াবহতা এখনো। দেশে অন্তত 11টি জেলার মানুষ বন্যায় আক্রান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি ফেনীতে। এখানে এমন কোনো এলাকা নেই যেখানে বন্যা আঘাত হানেনি। মানুষের জীবনে যেখানে ঝুঁকিতে, ফসলের মাঠ, পুকুর, ঘের কিংবা গবাদি পশু বাঁচানো কতটা সম্ভব? মুরগির ফার্ম হইতে, মাছের ফসল হইতে, জমি জামান হইতে একার কিছুই নেই, সব কিছু তলায় গেছে স্যার, একদম সব শেষ, একদম কিছুই নেই। আর মানে আমগো মানে জীবন বাঁচাইতেও মানে দুঃসাধ্য হয়ে গেছে। এখন যেন আমরা যেন কোনো রকমে যেন রাস্তা তাই থাকবো, সেই সাধ্য আমাদের আর কিছু নেই। সব মাঠই পানিতে থই থই। এরপরও মানুষের চেষ্টা গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু জায়গায় কোনো রকমে টিকে থাকা। বন্যা তো আপনার এই পাত্র কিন্তু পুরাটা রোয়া, পুরা নষ্ট হয়ে গেছে। তাছাড়া সবজি ক্ষেত আছে, এডিও নষ্ট। আবার 4 ফুসকুনির মাছ ইন টোটালে নাই, সব বাড়ি গেছে। 3-4 কোটি টাকার মতন লস হয়েছে এই গ্রামেই। এই গ্রামেই। মানে কি লস হলো? লিজ মনে করেন মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া, বর্গি হইতে শুরু করি, মাছ হইতে শুরু করি, সব কিছুই তো নিচে, পানি নিচে সব বিনাশ হয়ে গেছে, নাই কিছু নাই। বন্যায় প্রায় 11টি জেলা আক্রান্ত, হাজার হাজার ফসলের জমি ভেসে গেছে এবং হাজার হাজার একর যে পুকুর, খাল, ডোবা যেখানে মাছ ছাড়া হয়েছিল সেই মাছগুলো ভেসে গেছে। এবং এই বন্যা দুর্গত এলাকার মানুষ একদিকে যেসব এলাকায় বেশি পানি সেখানে মানুষ যেমন ভাসছেন, তেমনি যেখানে পানি কম সেই এলাকার মানুষ মূলত আসলে মাছ ধরায় ব্যস্ত রয়েছে। কারণ এই এলাকায় এখন মানুষের কোনো কাজ নেই, মাছ ধরাই একমাত্র কাজ। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে যে পুকুরগুলো ভেসে গেছে সেই পুকুরের মাছগুলো বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে এবং কেউ হাত দিয়ে, কেউ জাল দিয়ে মাছ ধরছে। মাছ কোথা থেকে আসছে? মাছ ইনশাল্লাহ সবার এই যে ফজেট ছিল, ফজেটা বাসি চলে আসছে, মানুষের লক্ষ লক্ষ টাকার ফজেট, এগুলো সব বাসি গিয়েছে, বাসি যাবার এখন খালে সবাই মাছ মিস। এই 1 মণ মাছ কতক্ষণ ধরে মারলেন?
ধরেন না আপনার এই রাতের 12টার থেকে রাত 12টা থেকে এই সকাল পর্যন্ত 1 মণ মাছ মেরে ফেলছেন? না এটা মানে 5টা পর্যন্ত 5টা পর্যন্ত এত মাছ মারছেন? জি। এই মাছগুলো কোথা থেকে আসছে? ফজরের মাছগুলো ফজর থেকে সব ফজরগুলো ডুবে গেছে ফজরের মাছগুলো আর কি। শুধু ফেনীতে নয়, বন্যার ভয়াবহতা ছড়িয়ে পড়ে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজারে। এর মধ্যে আমাদের মাঠে ছিল আউশ ধান, কট্টনের অপেক্ষা ছিল। আউশ ধানের আমাদের কিছু ক্ষতি হয়েছে, আর কিছু রোপণ হয়েছিল মাঠে, সেটা ক্ষতি হয়েছে। এবং রোপণের অপেক্ষায় ছিল বীজতলা, বেশ পরিমাণ বীজতলা ক্ষতি হয়েছে, শাকসবজি ক্ষতি হয়েছে। তো এই সবগুলো ক্ষতির নিরূপণ আমরা অবশ্যই করেছি, আমাদের যেটুকু সুযোগ আছে আমরা করে দেখেছি যে আমাদের সর্বমোট প্রায় 64,000 হেক্টর জমির ফসল বিভিন্নভাবে বন্যাক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, ও প্রায় বেশিরভাগ অংশই ক্ষতি হয়েছে। তো এই ক্ষতির হিসাব যেটা আমাদের ফলনের দিকে আমরা হিসাব করে দেখেছি, আমাদের সর্বমোট প্রায় 848 কোটি টাকার মতো কৃষি ফসলের ক্ষতি হয়েছে বলে আমরা যেটুকু হিসাব করেছি। কুমিল্লা অঞ্চল, বিশেষ করে আমাদের 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি, এবং এর মধ্যে 14 গ্রাম, বুড়িচং এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে পুকুরগুলোতে মাছ আছে, এই পুকুরগুলো বন্যাপ্লাবিত হওয়াতে মাছগুলো বের হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা পোনা নার্সিং করে, এই নার্সারি পুকুর থেকে পোনাগুলো বাইর হয়ে গেছে। তো এগুলো থেকে আমরা যে ধারণা করতেছি, প্রতিটি উপজেলা থেকেই আমাদের অধিদপ্তরে নির্ধারিত একটা ফরম্যাটে আমরা রিপোর্ট নিচ্ছি, এবং সেখানে আমরা দেখছি যে প্রায় আমার কুমিল্লা জেলাতে প্রায় 400 কোটির উপরে হয়তো ক্ষতিটা আসবে। এটা হলো আমাদের একটা প্রাথমিক একটা হিসাব। আমাদের ফেনী জেলায় প্রাণী সম্পদের সর্বমোট 396 কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং যাতে করে প্রাণী সম্পদে যারা এর সঙ্গে জড়িত আছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা খামারিদের মাঝে যাচ্ছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে এবং তাদের এই যে মহৎ যে পেশা, খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে, এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। আশ্রয় কেন্দ্রগুলোতে 5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নেয়। পাশাপাশি প্রায় 36,000 গবাদি পশুরও আশ্রয় হয়। তবে কত গবাদি পশু, হাঁস, মুরগি বন্যায় ভেসে গেছে আর কত মারা গেছে, এর সঠিক হিসেব পাওয়া কঠিন। পানি অনেকটা কমে আসলেও কৃষিতে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি অফিসার, মৎস্য অফিসার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি কৃষকদের পরামর্শ দিচ্ছেন বন্যা পরবর্তী চাষাবাদ নিয়ে। আমাদের কিছু প্রণোদনা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে, কিছু বীজ সহায়তা কার্যক্রম আছে। এটা হলো আমরা রোপা আমনকে যদি আমরা একটু কৃষকদেরকে সাপোর্ট দিতে চাই, সেই লক্ষ্যে সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। এটা মিলিয়ে একটা ধরনের প্রণোদনা প্যাকেজ যাবে। আর কিছু যাবে বীজ সহায়তা, এটা হলো রোপা আমনের জন্য। আর আরেকটা হলো যে যারা রোপা আমন করতে পারবে না তাদের জন্য আগাম সবজির কিছু প্রণোদনা থাকবে, যাতে মানুষ আগাম সবজি করে কিছু ক্ষতি পুষিয়ে নিতে পারে। এই জন্য আমাদের প্রাথমিকভাবে মৎস্য চাষিদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আসছিলেন ওনারাও কথা বলেছেন। তো তাদের অনেকেরই এরকম প্রস্তাব ছিল যে অনেকেই ঋণ নিয়ে তারা মাছের চাষ করতেছিল। সেই ক্ষেত্রে এই যেমন আমরা কোভিডের সময় যেমন ছিল যে স্বল্প সুদে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা, এই ধরনের বিষয় এটা সরকারের এই ধরনের পরিকল্পনায় আছে। অনেকে আছে যে আপনার কিস্তি দেওয়ার বিষয়গুলো, যে সুদের কিস্তিগুলো যেভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত উপর থেকে আসবে। দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।
সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, চলমান বন্যায় কৃষিতে ক্ষতিকর প্রভাব এবং এই ক্ষতি মোকাবেলায় এখন করণীয় কি, এসব নিয়ে বিস্তারিত কথা বলতে আমরা যুক্ত হতে চাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর পরিমলকান্তি বিশ্বাসের সঙ্গে। পরিমলকান্তি বিশ্বাস স্যার, আমাদের কৃষি প্রযুক্তিতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সত্যিই দুঃখজনক এই বছর যে বন্যাটা, অপ্রত্যাশিত যে বন্যাটা চলছে এখন, সেই বন্যাটায় বিশেষ করে আমাদের যে কৃষি সেক্টর, সেই কৃষি সেক্টরে কিন্তু ব্যাপক ক্ষতি আমরা দেখতে পাচ্ছি যে হতে চলছে। এবং এই ক্ষতিগুলির যদি আমরা ভাগ করি তাহলে ক্রপসের ক্ষতি হচ্ছে, লাইভস্টকের ক্ষতি হচ্ছে, ফিশের ক্ষতি হচ্ছে এবং বাড়িঘর যেটি, এগুলির ক্ষতি হচ্ছে। সো আমি যেহেতু কৃষি নিয়ে কথা বলবো সেই কারণে, এবং কৃষির ক্রপস নিয়ে কথা বলবো, শুধু ক্রপসের দিকটাতে আমি একটু হাইলাইট করতে চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি যেই বেলটাতে এই বছর বন্যাটা বেশিরভাগ আমাদেরকে আঘাত আনলো, সেই বেলটাতে কিন্তু করা হয় যেই ফসলগুলি, সেই ফসলগুলির প্রধান একটা ফসল হলো ধান। ধানের মধ্যে কোন ধান? যারা একদম লেইটে আউশ ধান করেছে তাদের কিছু পরিমাণে আউশ ধান মাঠে থাকতে পারে, কারণ এই বেলটাতে বিশেষ করে চিটাগাং রিজিয়নে কিন্তু আউশ ধান করে, একটা নোয়াখালী চিটাগাং রিজিয়নে। তো ওখানে একেবারে নর্মাল টাইমে যারা করেছে তাদেরটা কিন্তু বাই দিস টাইম হারভেস্ট হয়ে গেছে অনেক আগেই। তাহলে সেই আমন ধানটা নর্মালি লাগানোর যেই সময় বলা হয়, সেই সময়টা হলো জুলাই থেকে অগাস্ট, মিড অগাস্ট পর্যন্ত মেইনলি বলা হয়। তাহলে এই মিড অগাস্ট পর্যন্ত এটা লাগানোর সময়, যারা জুলাই থেকে লাগিয়েছে তাদের এটা তো এখন প্রায় 1-1.5 মাস সময়ের, অলরেডি ধানের কিন্তু অনেক কুশি চলে আসছে এখানে। এইগুলি কিন্তু একদম পুরোপুরি ড্যামেজ হবে। আর যারা এখনও লাগায় নাই বা লাগানোর প্রস্তুতি নিচ্ছিল, তাদের এই চারাগুলি কিন্তু আছে বীজতলায়। সেই বীজতলাও তো কিন্তু টোটালি পানির নিচে। সো বলতে পারেন আপনার টোটাল আমনটাই কিন্তু এই বেল্টের ড্যামেজ কন্ডিশনে আছে। তো আমরা তো ক্ষতির যে প্রভাব সম্পর্কে একটি ধারণা পেলাম। তো এই মুহূর্তে কিংবা বন্যা পরবর্তী সময়ে এসে কি ধরনের চাষাবাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখন এই ড্যামেজ কন্ডিশন থেকে উত্তরণের যদি উপায় আমরা বলি, তাহলে অন্তত আমি কয়েকটা স্কেলে বলবো, বিশেষ করে ধানের ক্ষেত্রে। প্রধান হলো যেটা, এই এখন যদিও আমরা 110 বা 12 এইরকম ধান গবেষণা ইনস্টিটিউটের জাতের নাম বলি, বিনা অনেকগুলি জাত বের করছে এইগুলি বলি, বাট এর মধ্যে অল্প কিছু সংখ্যক জাতেরই কিন্তু সেই কোয়ালিটি আছে যে সেপ্টেম্বরের 15 পর্যন্ত যদি ওখানে তাদের চারা 20 থেকে 25 দিন বয়সের চারা লাগানো যায়, তাহলে কিন্তু তাদের ফলন ওখান থেকে আমরা পাবো। আর অন্য যেই জাতগুলি আছে সেই জাতগুলি কিন্তু পাবো না। কী কারণে পাবো না? কারণ সামনেই কিন্তু আসতেছে ঠান্ডা, একটু টেম্পারেচার কমে আসবে। টেম্পারেচার যখন কমে আসে তখন অন্য জাতগুলি কিন্তু আর ওই ফুল পর্যায়ে যাবে না, তারা একদম ভেজিটেটিভ পর্যায়ে, বৃদ্ধি পর্যায়েই থাকবে। এবং এই জাতগুলি সারা বৎসর আপনার ওই আগামী বৎসর আবার যখন এই সিজন আসবে তখনই সেগুলি ওখানে ফুল দিবে, যদি আমরা অন্য জাতগুলি লাগাই। তাহলে আমাদের অপশান কি? ওই যেই কয়টা জাত, যেমন BR22, BR23, ব্রি ধান 75, বিনা ধান 17, এরকম বেশ কিছু জাত ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কর্তৃক নির্ধারণ করা আছে। এই জাতগুলির যদি বীজ পাওয়া যায়, সমস্যাটা হলো এত ব্যাপক এরিয়াতে এই এরিয়ার জন্য যত বীজ দরকার সেই পরিমাণ বীজ কিন্তু নেই। কারণ নর্মাল যাদের বীজ এই বছর ধানের সিজনে লাগানোর কথা, তারা বেশিরভাগই যারা বীজ রেখেছিল সব বীজই কিন্তু প্রায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কী কারণে? আইদার মাঠে লাগিয়েছে অথবা বীজতলায় চারা করেছে। তাহলে এখন আমাদের টার্গেট যেটা, যতটুকুই আছে এই জাতগুলির, সেই জাতগুলি যার কাছে যে অবস্থায় আছে সেখান থেকে যদি বীজ ওখানে কালেক্ট করতে পারি এবং সেই বীজগুলির চারা ইমিডিয়েট যদি চারা এই 2-4 দিনের মধ্যে বীজতলায় চারাটা লাগিয়ে দিতে পারে, তাহলে ধরেন সেপ্টেম্বরের 15 বা 20 তারিখের দিকে এই চারাগুলি প্রায় 20-22 দিনের চারা যদি মাঠে, ওখানে বন্যার পানি 15-20 দিনের মাথায় চলে যাবে আমরা আশা করতেছি, এগুলির মধ্যে যদি লাগায় তাহলে ওখান থেকে আমরা একদম নর্মাল যে ফলন পাওয়ার কথা সেই ফলন পাবো। এগুলি কোনটা? যেগুলি টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু হাতে অত বীজ নাই, তাহলে কি জমিটা খালি পড়ে থাকবে? না,
অল্টারনেট আর একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজিটা যদিও এখনও বাংলাদেশে অতভাবে প্রচলিত হয় নাই, বাট এইটার উপর আমার কনফিডেন্স আছে, বিকজ আমার পিএইচডি কিন্তু এটার উপরেই আমি করেছি। সো আই হ্যাভ এভরি কনফিডেন্স অন দ্যাট, এবং আমার অনেকগুলি পাবলিকেশনও সেটার উপর আছে। যেই কৃষকগুলির জমি নষ্ট হয় নাই, ধরেন বাংলাদেশের যেই কয়টা ডিস্ট্রিক্টে নষ্ট হয়েছে, তার অন্য এরিয়াগুলিতে কিন্তু এই আমন ধান কিন্তু এখন সুন্দর ভেজিটেটিভ পর্যায়ে আছে। ওই যে একটা বা দুইটা চারা প্রতি গোছায় লাগিয়েছিল, সেখানে 10 থেকে 15টা কুশি কিন্তু এখন আছে প্রতিটা গোছ। ওই মাঠের মধ্যে সেই গোছাগুলি রেখে দুইটা পদ্ধতিতে, একটা যদি অন্তত অর্ধেকের মতো ওখান থেকে কুশি ছিঁড়ে নিয়ে আসেন, বাকিগুলি থেকে গেলে ওই ফসলটার একটুও ফলন কমবে না। এতেও যদি না হয়, সেই জমিটার থেকে আপনি কুশি তুলবেন, গোছা তুলবেন, টোটাল জমিটার এই গোছা তুলে ফেলেন। গোছা তুলে এটার যে কুশিগুলি আছে সেই কুশিগুলিকে সেপারেট করেন, একটা 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 করে কুশি সেপারেট করেন। লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা কুশির সাথে যাতে অন্তত একটা করে হলেও যাতে শিকড় থাকে। তো সেই অবস্থায় যে শিকড়গুলি পেলেন, যদি মনে করেন এভারেজ 10 বা 12টা করে খুশি হয় এক একটা গোছায়, তাহলে আপনি যেই এরিয়ার থেকে তুললেন সেই এরিয়াটা দিয়ে আরও প্রায় 10 বা 12 গুণ এরিয়া আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন। যেখান থেকে উঠালেন সেই জমিটাতেই ওখান থেকেই একটা করে কুশি দিয়ে আবার লাগিয়ে দেন, আর বাকিগুলি ওই যে যেখানে বন্যায় নষ্ট হয়ে গেছে সেই জমিগুলিতে গিয়ে ওখানে নর্মাল যে স্পেসিং আছে সেই স্পেসিংয়ে একটা করে কুশি দিয়ে ওখানে লাগিয়ে দেন। প্রত্যেকটা জমি থেকে নর্মালি যেই ফলন পাওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণেই ফলন ওখান থেকে সম্ভব, একটুও ফলন ওখানে কমবে না। এইটা যেই জাত হোক, আগের জাত, অন্য জাত, এই যে আমি নির্দিষ্ট একটা জাত বললাম, এইগুলি ছাড়াও কৃষকের মাঠে যেই জাতগুলি আছে যে কোনো জাত থেকেই আপনি এটা নিয়ে ওখানে লাগাতে পারবেন। আর আরেকটা হলো, যদি এমন অনেক কৃষক আছে যাদের জমিগুলি দেখা যাবে যে পানির নিচে 1 বা 2 দিন ওখানে ছিল, তারপরে পানি চলে গেছে, সেই জমিগুলিতে কিন্তু অত ক্ষতি হবে না, কিছু হয়তো পচে যাবে, কিন্তু তারপরে পানি চলে যাওয়ার পর দেখা যাবে যে এগুলির থেকে নতুন করে ওখানে ওই গাছ থেকে নতুন করে কিন্তু ওখানে কুশি ওখানে বের হচ্ছে। সেই জমিগুলিতে যদি আর একটু পানি কমে যাওয়ার পর একটু ইউরিয়া ফার্টিলাইজার যদি উপরি প্রয়োগ ওখানে করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওখান থেকে আবার নতুন করে কুশি গজাবে এবং এই জমিটা আবার একদম অকুপাই হয়ে যাবে। তাহলে এই যে 3টা ওয়ে বললাম, সেই 3টা ওয়ের যেই ওয়েটা যেই জমির জন্য প্রযোজ্য সেই জমিতে যদি সেটা করা যায়, তাহলে আমাদের একটুও এটার জন্য ওখানে চিন্তা করতে হবে না যে আমনের ফলন এই বছর আমাদের কমে যাবে কিনা, টোটাল প্রোডাকশন কমে যাবে কিনা, সেটা চিন্তা করার আর কোনো দরকার নেই। তো স্যার, এক্ষেত্রে ধানের কথা আমরা জানলাম, তো ধানের বিকল্প কী কী ধরনের চাষাবাদ করা যেতে পারে এই বন্যা প্লাবিত এলাকায় বন্যা পরবর্তী সময়ে? যে কেউ ইচ্ছা করলে এটা লাগালো না, অথবা তার এই 3টার কোনোটাই ওখানে সম্ভব না, 15-20 দিন পরে পানি চলে গেল, সেই অবস্থায় তাকে করতে হবে যে কিছু একদম, কারণ কৃষক কিন্তু ওখানে যদি বোরো ধান করার সুযোগ থাকে অথবা রবি ফসল করার সুযোগ থাকে, তাহলে সে কিন্তু আবার নতুন করে একটা ফসল ওখানে লাগাবে না। কেন লাগাবে না? কারণ ওখানে তার রবি ফসলে সে ওখান থেকে ভালো ফলন পাবে, বোরো ধানে ভালো ফলন পাবে। তাহলে এগুলি লাগাবে কখন? নভেম্বর-ডিসেম্বর মাসে। এটা চলছে আমাদের অগাস্ট মাস, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 3 মাস হাতে আমার এখন সময় আছে। এই 3 মাস সময়ের মধ্যে সে যদি ওখানে ধরেন মুগ ডাল, তারপরে মাসকালাই, অথবা যদি ওখানে ওই যে ভুট্টা, এই জাতীয় ফসলগুলি যদি সে ওখানে করে, তাহলে কিন্তু ওখান থেকে সে একটা ফসল ওখান থেকে পাবে। আর আরেকটা হলো যেটা, যে এইগুলি করলো না কেউ, এই ইন্টারিম পিরিয়ডে 2-3 মাসের জন্য সে ওখানে কিছু করলো না, তাহলে সে নর্মালি যেখানে আমরা নভেম্বর মাসে বড় সিজনটা শুরু করি, সেখানে ওই অক্টোবর মাস থেকে সে আর্লি একটু ধরেন ওই বিশেষ করে তরমুজ অথবা যে কুইক গ্রোয়িং যেইগুলি আছে আর্লি একটু লাগিয়ে, ধরেন পটেটো তো আর্লি লাগালে ভালো বাজার পাওয়া যায়, টমেটো আর্লি লাগালে ভালো বাজার পাওয়া যায়, এরকম যদি অক্টোবর মাস থেকে যদি সে তার জমিটাতে ওখানে নিয়ে যায়, তাহলে কিন্তু সে একটা ভালো ফলন পাবে, ভালো একটা দাম পাবে, এবং ওখান থেকে তার এই যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা কিছুটা হলো সে ওখানে পোষায় নিতে পারবে বলে আমার বিশ্বাস। স্যার, আপনার মূল্যবান সময় আমাদের কৃষি প্রযুক্তিতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং দর্শক যারা এটা দেখছেন এবং আমার কথায় যদি সামান্যতম আপনার কোনো উপকার হয় বা উপকারে আসে, তাহলে আমি কৃতার্থ হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বলা হচ্ছে যে গত 80-90 কিংবা হয়তো বা 100 বছরের মধ্যে পূর্বাঞ্চলের এমন ভয়াবহ বন্যা মানুষ আর কোনোদিন দেখেননি। ক্ষতির যে প্রভাব সেটি সহজে কৃষিতে মোকাবেলা করা সেটি আসলেই দুরূহ। তারপরও যদি এই মুহূর্তে পরিকল্পিতভাবে এগোনো যায়, সেক্ষেত্রে অনেকটাই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে, এমনটাই আমরা প্রত্যাশা রাখতে চাই। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।
সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।